শুনুন, যা করছেন সঠিক করছেন? আবেগে কি এমন কিছু করতে যাচ্ছেন যে নিজের পায়ে কুড়াল মারছি বা মারছেন? এমন অবস্থাতে কি আমরা যাচ্ছি? আমি কিছু কথা বলতে চাই, আপনারা শেষ পর্যন্ত শুনবেন। না শুনে অতি অ্যাডভান্স কোনো মন্তব্য করবেন না। কারণ আমরা এমন একটা সময় অতিক্রান্ত করতেছি যে চিলে কান নিয়ে গেছে শুনেছি, আমরা চিলের পেছনে দৌড়াচ্ছি। আমরা কোনোভাবে নিজের কানে কাছে যে আমাদের যে কানটি রয়েছে, কানটিকে হাত দিয়ে দেখবার সুযোগ, বিশেষ করে মানসিকতা আমরা হারিয়ে ফেলেছি। এই মানসিকতা হারিয়ে ফেলেছি কারণ আমরা বাতাসের উপরে, হাওয়ার উপরে আস্থা রাখছি, হাওয়ার উপরে আমাদের সকল চিন্তা চেতনাকে আমরা ঢেলে দিয়েছি। আমরা কতটা ভয়ঙ্কর একটা জাতিতে পরিণত হতে যাচ্ছি, কতটা ভয়ঙ্কর আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, আজকে উদীচীর উপরে হামলা করা হয়েছে, উদীচীর কার্যালয়ে হামলা করা হয়েছে। আপনি দেখুন, প্রথম আলোর অফিসে হামলা করা হয়েছে। কাদেরকে দিয়ে হামলা করানো হচ্ছে, কাদের ছবিগুলিকে কালেক্ট করা হচ্ছে, কাদের ছবিগুলি সবচেয়ে বেশি সার্কুলেট করা হচ্ছে, যারা আমাদের দেশে আলেম সমাজ বলি, আমাদের দেশে যারা ইসলামকে লালনকারী যে সম্প্রদায়কে সবচেয়ে বেশি আমরা সম্মান করি, সেই দেখা যাচ্ছে যে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে এবং বিশেষ করে ধর্মভীরু যে আমাদের যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরকেই সবচেয়ে বেশি ফোকাসড করা হচ্ছে। আপনাদের মনে রাখতে হবে, আন্তর্জাতিক যে সম্প্রদায় রয়েছে তাদের কাছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও বহুবার চেষ্টা করেছিল যে এই দেশে ইসলামী উগ্রবাদ রয়েছে এবং ইসলামী উগ্রবাদ থাকার কারণে পার্শ্ববর্তী দেশ ভারত যেমন হুমকির মুখে পড়ে আছে, পাশাপাশি আন্তর্জাতিকভাবেও এই উগ্রবাদ, মানে ধর্মীয় উগ্রবাদ, এটা হোক যে কোনো ধর্মের, হয়তো ভারতে যেমন হিন্দু উগ্রবাদ রয়েছে, কিন্তু হিন্দু উগ্রবাদকে বর্তমানে যেহেতু হিন্দু উগ্রবাদী একটা সরকার রয়েছে, সে কারণে উগ্রবাদের কোনো ধরনের ছোঁয়া বা এরকম কোনো দেখানোর প্রয়োজন নাই। আমাদের দেশে এই উগ্রবাদ থাকলে পরে যে সমস্যা হতে পারে, আর উগ্রবাদকে ধরে রেখে নিয়ন্ত্রণ করে কোন দল, কোন রাজনৈতিক শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করবার সেই সক্ষমতা আছে, এগুলি বোঝাতে গিয়ে বারবার বহু ধরনের নাটক মঞ্চায়িত হয়েছে, শত শত নাটক মঞ্চায়িত হয়েছে শেখ হাসিনার আমলে। এবং তৎকালীন সরকার, শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে এবং বিশেষ করে ভারতের মাধ্যমে ভারতকেও বুঝিয়েছে যে আমরাই একমাত্র এই ধর্মীয় উগ্রবাদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, সুতরাং আমাদেরকে ক্ষমতায় রাখো। এটি কিন্তু ভুলে গেলে চলবে না। তখন তো শেখ হাসিনার সরকার কিন্তু অনেক প্রভাবশালী, অনেক শক্তিশালী, আপনি বুঝেন। তারপরেও কিন্তু সে বারবার নাটক মঞ্চায়িত করতে হয়েছে। কিছুদিন পর পর অমুক জায়গায় আগুন লেগেছে, তমুক জায়গায় সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে, তমুক জায়গায় কোরআন শরীফ পুড়িয়েছে, এরপরে এই সেই। কেন এই ধরনের অবস্থা কি ছিল? আসলে কি আমাদের ধর্মভীরু মুসলিম ভাইয়েরা, যারা এই বিশেষ করে যারা মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী, তারা কখনোই কি এরকম উগ্রবাদের আচরণ করেছিল কখনো? আমার তো মনে হয় না, কখনোই না। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবচেয়ে আমাদের প্রধান ভূমিকা সবসময় রেখেছে হাসিনার আমলেও। চোখ রাঙানোকে ভয় পায়নি, মোদির বিরুদ্ধে সামনে বুক চিতিয়ে দিয়েছে, মোদিকে বাংলাদেশে আসতে দেওয়ার ক্ষেত্রে, না দেওয়ার ক্ষেত্রে এবং ভয়াবহ সারা দেশে অনেকের প্রাণ গেছে। সেই শাপলা চত্বরের কথা যদি আমরা না ভুলি, সবসময় সোচ্চার ছিলেন এই ধর্মভীরু মানুষগুলি। কিন্তু তারা একটা জিনিস কখনোই করেননি, যে কোনোভাবেই ওই নাটকগুলির মধ্যে পা দেননি, যে নাটকগুলি দেখাতে চেয়েছে শেখ হাসিনা সারা বিশ্বকে, যে এদেশে ধর্ম অন্ধদের কারণে উগ্রবাদের তৈরি হয়েছে এবং সেই উগ্রবাদ দেখা যাচ্ছে যে সারা বিশ্বে বড় ধরনের হুমকি হতে পারে। এবং এইটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আওয়ামী লীগ সঠিক, এই কারণে আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে হবে। এই ন্যারেটিভ তৈরি করে এটাকে বাস্তবায়নের জন্য বহুবার চেষ্টা করেছে। আপনাদের বুঝতে হবে, আমি এই কারণে বুঝি, চা দোকানে বসে, গ্রামে বসে চা দোকানে বসে কারো ভিডিওর কথা শুনে আপনি যে কোনো সিদ্ধান্ত নিয়েন না, উস্কানিতে পা দিবেন না, বাস্তবতা বোঝার চেষ্টা করুন। টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশে। যত ধরনের আপনার মনে হবে আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার মনের কথা বলে, কিন্তু মাথায় রাখবেন, টাকার কাছে অনেকের ন্যারেটিভ, অনেকের পরিকল্পনা পরিবর্তন হয়ে যায়, একদম পরিবর্তন হয়ে ঠিক আপনার কাছেই, আপনাকে যে মানুষটি আপনি যার জন্য মন প্রাণ ভালোবাসা দিয়ে আপনি উজাড় করে তাকে বিশ্বাস করেন বা আস্থা রাখেন, সেই কিভাবে যে আপনার মন মানসিকতাকে
বিক্রি করে দিচ্ছে অন্য কোথাও, আপনি টেরও পাবেন না। এভাবেই পৃথিবীতে বহু বহু দেশ ব্রিটিশরা এভাবেই শাসন করেছে। এভাবেই মানুষের মন মননকে পরিবর্তন করে কীভাবে সুঁইয়ের মতো ঢুকে দেখা যাচ্ছে যে কুড়াল হয়ে বেরিয়েছে, ধ্বংস করে দিয়েছে অনেক দেশের শত শত বছরের ঐতিহ্য এবং ভবিষ্যৎকে, অর্থনীতিকে। এখন আমি একটু অনেক গভীরে কথাগুলো বলতে চাই। অনেক বেশি বললে লম্বা হয়ে যাবে ভিডিও। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে যে উদীচীর উপরে হামলা করা আন্তর্জাতিক পত্রিকাতে গণমাধ্যমের শিরোনাম হবে। দেখেন টার্গেটগুলি কোথায় কোথায় করা হচ্ছে। টার্গেটগুলি করা হচ্ছে গণমাধ্যমকে। গণমাধ্যম এবং কোন গণমাধ্যম? প্রথম আলো, ডেইলি স্টার। যে ডেইলি স্টার প্রত্যেকটা বিদেশি কূটনীতিকরা যে ডেইলি স্টার পড়ে, একদম প্রত্যেকটা অফিসে আদালতে ডেইলি স্টার আছে। টার্গেট করা হচ্ছে সেটাকে টার্গেট করা হলে কী হবে? প্রত্যেকটা কূটনীতিকের কাছে খবর চলে যাবে কারা ভাঙছে। দেখবেন যে এক লোক বাঁশ দিয়ে ভাঙছে, সেই লোকের কিন্তু পুরা আলখাল্লা পড়া, বিশাল দাড়ি টাড়ি আছে, টুপি টুপি আছে, তাকে কিন্তু ফোকাস করা হচ্ছে বেশি করে। আবেগ আবেগ দিয়ে না ভেবে একটু একটু বিবেক দিয়ে ভাবুন প্লিজ। আপনাদের কাছে কারণ আমরা কিন্তু নেগেটিভটাকে খুব বেশি এনজয় করি। এটা আমাদের ব্লাডে মিশে গেছে। কারণ আমরা বারো রকম ব্লাডের তৈরি হয়ে গেছে এই বাংলাদেশি জাতিটা। 12 রকম ব্লাড, যে কারণে আমরা কখনো একমুখী চিন্তা করি না, 12 রকম চিন্তা করি। আমাদেরকে যে যেভাবে বোঝায় আমরা সেভাবে লাফাতে থাকি। আমরা আমাদের জায়গায় দায়িত্বশীল মানুষ কখনো ধ্বংসের কথা বলে না, মাথায় রাখবেন। দায়িত্বশীল মানুষ মেধা দিয়ে আপনাকে যুদ্ধ করতে বলবে, ধ্বংস দিয়ে যুদ্ধ হয় না। ধ্বংস দিয়ে কখনোই প্রতিপক্ষকে করার জন্য, মোকাবেলা করবার জন্য ধ্বংস দিয়ে করতে বলে না, ঠিক আছে? পরিকল্পনা দিয়ে করতে বলে। এই যে শেখ হাসিনা যাই করেছে এগুলো পরিকল্পনার অংশ ছিল, সব কিছুই পরিকল্পনার অংশ ছিল। যে একটা ভীতি তৈরি করা, যে উগ্রবাদের কারণ তৈরি করা, উগ্রবাদ হলে কি হবে, এরকম কি ভীতিকর পরিস্থিতি হতে পারে, সেটাই এখন বাস্তবায়ন হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিতর্কিত করবার জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পরবর্তীতে যেসব রাজনৈতিক শক্তি আসবে সেগুলিকে জামাত ইসলামকে বিতর্কিত করার জন্য। জামাত ইসলাম প্রধান টার্গেট। আপনারা যাদের কারণে নাচছেন, জামাত ইসলামের খুব কাছের শক্তি হিসেবে আপনারা মনে করছেন যে জামাত ইসলামের জন্যই, বা জামাত ইসলাম বা ধর্মীয় দলগুলোর পক্ষে হয়তো একটা চমৎকার রাজনৈতিক পরিবেশ তৈরি করছেন। না, ধ্বংস করে ফেলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় একটা রাজনৈতিক যাই একটু উত্থান হয়েছে ভালো রাজনীতির, ধর্মীয় বলতে আমি যাদেরকে ইসলামিক দলগুলোর কথা বলছি, তাদের একটা অবস্থান তৈরি হচ্ছিল, এটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে এবং এটাকে ব্যবহার করা হচ্ছে কার উপরে? ওই অন্যদের ক্ষমতায় আসবার একটা পথ তৈরি করছেন কারা? আপনারাই। এবং আপনারা মনে করছেন এটাই সঠিক পথ, এটার মধ্যেই মুক্তি আসবে না। এবং এভাবেই পলিসিগুলি তৈরি করা হয়। আচ্ছা, আপনি আপনার পায়ে কুড়াল মারবেন, কিন্তু আপনি মনে করতেছেন আপনি আরেকজনের পায়ে কুড়াল মারছেন। না, আপনি আপনার পায়ে কুড়াল মারছেন। এবং এতটুকু বুঝতে পারবেন না আপনি। আপনাদের যাদের যেই গোষ্ঠীটাকে টার্গেট করা হচ্ছে, তারা বুঝেনি বলেই আমাদের মুক্তি আসেনি। তারা যখন সবাই সম্মিলিতভাবে বুঝেছে, তখন আমাদের মুক্তি এসেছে। এরপর তাদেরকে বিভক্ত করা হয়েছে, বিভক্ত করে এখন তাদের যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়নের জন্য চমৎকারভাবে একটা দুটো অংশকে নিয়ে কাজ করা হচ্ছে। প্লিজ আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে নিয়ে প্রচুর খেলা হয়েছে, আর খেলতে দিয়েন না। এই দেশটাকে রক্ষা করুন। এই গত দুদিনে যা হয়েছে, আমাদের হাদি মারা গেছে। হাদির মৃত্যুটার পর এখন হাদির মৃত্যু আর কারো কাছে ফ্যাক্টর না। হাদির মৃত্যুটাকে সম্পূর্ণ গৌণ করে ফেলা হয়েছে। এখন দেখা যাচ্ছে এই ভাঙচুর, এটা ওটা এগুলি করে, আমার কাছে যেটা মনে হয়, আমরা আরও কিছুদিন সময় পর আমরা বুঝতে পারবো কাদের কি উদ্দেশ্য, কাদের কারণে এগুলি হচ্ছে, কেন হচ্ছে, কারা করাচ্ছে, এর পেছনে কি উদ্দেশ্য, এর পেছনে কাদের হাত। আপনি দেখুন আজকে এই যে প্রথম আলোতে যে ভাঙচুর করা হলো, সেখান থেকে একজনকে ধরা হলো, সেখানে কিন্তু সেই পলাতক দলের একজন আছে। তারা কেন গেছে ভাঙতে গেছে? কারণ তাদের চাওয়া আর আপনারা যাদের কথা শুনে নাচছেন, ভাঙছেন, এদের চাওয়া এক হয়ে গেছে।
কেন এক হয়েছে, এর পেছনে কী কারণ, এসব নিয়ে আরও অনেক বিশ্লেষণের জায়গা রয়েছে। কিন্তু আমরা চাই যে আমাদের যারা আপনাদের মতো মানুষরা রয়েছেন, সহজ সরল মানুষ, আপনারা বিভ্রান্ত না হন। ব্যক্তিগতভাবে আমি চাই, আপনারা অনেক করেছেন, 17টা বছর অনেক কষ্ট করেছেন। জামাত ইসলাম, বিএনপি, আপনাদেরকে বলি, আপনারা যদি একত্রিত না হন, মানে সহবস্থানের রাজনীতিতে যদি আপনারা না আসেন, আপনাদের ধ্বংস অনিবার্য। দুই পক্ষেরই ধ্বংস অনিবার্য। আপনারা বসুন, আপনারা বসে আপনাদের করণীয় নির্ধারণ করুন, সামনের রাজনীতি আসলে কোন পথে যাবে। আপনারা যদি না বসেন, তাহলে বিভ্রান্ত উভয় দল হবেন, ধ্বংস খুব সন্নিকটে, মনে রাখবেন। ধন্যবাদ। সালাম।